পাড়ার মানুষ এমনও হয়, যেহেতু আমি কোনো ঝামেলার মধ্যে যাই না, কারোর ঝুট ঝামেলা দেখতেই পাও থাকি না, কারণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। তারপর বাড়িতে তো আমার মা ও বাবা অসুস্থ, তাদের নিয়েই আমার মানে এক একটা ঝড় এক একটা আসতেই থাকে। তার মধ্যে হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আমি যে পাড়ায় বসবাস করি সেখানে সবাই হয়তো খারাপ নয়, ভালো মানুষ অবশ্যই আছে, কিন্তু কিছু মানুষ আছে যারা শুধুই কেবলই আমার পেছনে লাগার চেষ্টা করে। তো আজকে তোমাদের সেটাই আমি জানাবো, আমার সঙ্গে কী ঘটনা ঘটছে বা ঘটেছে আর কি, কাল রাতেরই ঘটনা। তাহলে পুরোটা তোমাদের না বললে তোমরা বুঝতে পারবে না, তাই যেহেতু তোমরা এই ব্যাপারটা জানো না, আমি তোমাদের বলছি, তাহলে আমি পুরোটা ঘটনাটা বলি। আমার নিচে একটা ঘর, মানে বেডরুম একটা, রান্নাঘর একটা, বাথরুম আমরা রেন্টে দিই, ঠিক আছে? কারণ জানোই আমার একার পক্ষে, আমি একা ইনকাম করে এনে আর শুধু মা বাবার ওষুধের খরচা, তারপরে এই লাইট ফ্যান, তারপরে গ্যাসের সব কিছু মিলিয়েছিল, তারপরে তো আমাদের মানে পোশাক আশাক থেকে শুরু করে আমাদের খাওয়া দাওয়া সব কিছুই আছে, বাড়ি মেনটেন্যান্স আছে, সব কিছু আমার একার পক্ষে চালানো সম্ভব নয়, তার জন্য আমি একটা ঘর রেন্টে দিই। তা আমাদের রেন্টে দেওয়া ছিল। পুজোর সময় আমাদের যিনি ছিলেন আর কি, কাছাকাছি একজন, ওনারা চলে যাওয়ার পর ঘরটা ফাঁকা হয়ে যায়। তারপর আমি চিন্তাধারা করি যে অনেক বছর যাবৎ বাবা যবে থেকে অসুস্থ হওয়ার পর থেকে আমাদের, আমি সবসময় বলি তোমাদের, দেখো বাড়ি মেনটেনেন্সও করা তো দরকার আছে। তা আমাদের এই গ্রিল ফ্রিলগুলো, দোতলার গ্রিল ফ্রিলগুলো একদম জং পড়ে যাচ্ছিলো, মানে শুধু প্রাইমার করা ছিল বাবা যখন ঠিক ছিল, তারপর রং করবো করে বাবার একার পক্ষে তো সব কিছু সম্ভব হয়ে ওঠেনি, তার জন্য তখন রেন্টে আমাদের ঘর দেওয়া হতো না, আমরা নিজেরাই পুরোটাই থাকতাম। তার জন্য আস্তে আস্তে করে আমার মা বুঝে চলে, যাই করে হোক, আমি বলি মাকে যে এই গ্রিলগুলো একদম যদি এখন না রং ঠং করা হয় তাহলে আর এই বর্ষা টর্ষায় আর কিচ্ছু থাকবে না, পুরো ঝরঝরে হয়ে যাবে। তো এই শীত আসছে যখন, মানে তখন পুজোর সময়, শীত আসার আগে আগে, তখন আমরা এটা যদি রং করিয়ে নিই তাহলে খুব ভালো হবে। তা মা বললো ঠিক আছে চল রংটা করিয়ে নিই তাহলে। তা আমাদের এখানকারই একজনকে চেনাশোনা, তাকে বললাম ধরে কতটা কী কী লাগবে। তা আমার পুরোটা করা তো একবারে সম্ভব নয়, তা কিছু কিছু করে আমি আজকে একটা কালকে দুটো এরকম করে করে আমি এটা রং করিয়েছি। তা তখন সে রং ফং রাখারাখির জন্য আমার এই নিচের ঘরটা প্রয়োজন, তার জন্য আমি তখন ভাড়াটা কিছু মানে রেন্টে দিচ্ছিলাম না। তা আজ থেকে প্রায় 2 থেকে 2.5 মাস আগে একজন এখানকারই একজন আসে বাড়ি ভাড়া নিতে। তার নাকি বাড়ি ভাঙা হবে, মানে বাড়ি তৈরি হবে আর কি, মানে এলাকারই লোক, বুঝতেই পারছো। তা ভালো কথা। তখন আমি যেহেতু ভাড়া দিচ্ছিলাম না, যেহেতু আমার লাগবে ঘরটা, আমি তাকে বলি যে এখন আমার ভাড়া দিচ্ছি না, কারণ আমার একটু কিছু কাজ রয়েছে বাড়ির। এই তখন সে যথারীতি চলে যায়, কিছু বলে না। তারপর আমার রং টং হয়ে যায়, আমাদের চেনাশোনা একজন যারা মানে বিশ্বাসী আমাদের বাড়ি থেকে কাজ করে, সে আমাদেরকে একজনকে দেখে দেয়, তাও অনেক দিন বাদে, মানে এই আজ থেকে 20 দিন আগে আর কি, বুঝতেই পারছো তাহলে কতদিন হলো। আর সে জিজ্ঞেস করে গেছিলো আজ থেকে 2 থেকে 2.5 মাস আগে। এবার সেই মতো অবস্থায় এবার আমি 20 দিন হয়েছে আমি আবার ঘরটা রেন্টে দিয়েছি। এখন কালকে রাতে মানে সন্ধেবেলা না সকালবেলা এসে আমি বেরিয়ে যাওয়ার পর এসে সে খুব চিল্লামিল্লি করে বলে আর কি, আমার বাবা অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে জানায় যে আমাদের বাড়ি ভাড়া হয়ে গেছে, আমাদের এখন কিছু নেই, ঘর টর কিছু নেই। এবার তা সে চিল্লামিল্লি করতে থাকে। এবার তখন মা নিচে নেমে বলে যে চিল্লামিল্লি করছো কেন বা কিছু, তখন সে জানায় যে তাকে কেন ঘরটা মানে তার অনুমতি নিয়ে দেওয়া হয়নি, মানে আমি আমার ঘর তাকে দিইনি, অন্য কাউকে দিয়েছি, সেটা নাকি আমার এখন দেখছি পাড়ার মানুষদের অনুমতি নিয়ে ঘর রেন্টে ফেন্টে দিতে হবে নাকি।
নাকি আমি একটা খেতে গেলে, আমি একটা পড়তে গেলে, নাকি আমি একটা মারতে গেলে, আমার বাড়িতে আমি কি করব না করব সেটা আমি কি সবাইকে ঢেড়া পিটিয়ে, সবাইকে জানিয়ে, সবার থেকে অনুমতি নিয়ে তারপরে করব? তোমরাই বলো এটা ঠিক না ভুল কথা। জানি না, আমার বিষয়টা খুব হাস্যকর মনে হলো, আমি এই ভিডিওটা বানাতামও না। আজ আমি বানালাম। দেখো, আমি কারোর সঙ্গে ঝামেলা করি না। এই যে আমার চ্যানেলের নাম জীবন সংগ্রামে দিয়েছি, সবাই অনেককে প্রশ্ন করো জীবন সংগ্রামটা কিসের জন্য। জীবন সংগ্রামী, তোমার জীবনের সংগ্রামটা কি আছে? যেহেতু ভালো বাড়ি দেখো, আমার জীবনে যে সংগ্রাম আছে না, আচ্ছা আচ্ছা, মানে হয়তো কঠিন রাস্তা দিয়ে যায় গরিব মানুষ, কষ্ট করে দিন যাপন করে, তাদের জীবনে অতটা সংগ্রাম নেই। আমার জীবনে এই ভালো বাড়িতে দাঁড়িয়ে আমার জীবনটা যতটা সংগ্রামে পূর্ণ। জানো না কিরকম কিরকম দিক থেকে আমার ঝড় আসে। সামাজিক দিক থেকে আমি বলেছি, আমার চ্যানেলে লেখাই রয়েছে, শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, সামাজিক দিক থেকে, পারিপার্শ্বিক দিক থেকে আমার ভীষণ ভীষণ টাইপের চাপ আসে এক এক সময়। সবাই পারে না, যেহেতু আমি আইনকে নিয়ে চলতে পছন্দ করি। আমি সত্যি কথা বলতে আইনকে খুবই শ্রদ্ধা করি, একদম মন থেকে বলছি। হয়তো তোমরা বলবে আইনকে এখন শ্রদ্ধা করা যায় না, আইন যেখানে বলে নোট সেখানে ভোট। কিন্তু আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতা এটা, যে আমি যতবারই আইনের দ্বারস্থ হয়েছি যে কোনো কারণে, তা মোটামুটি আইন আমাকে সাহায্য করেছে। লিগাল প্রসেসগুলো হয়তো আমার অল্প বিদ্যা, আমি বলছি না আমার বিদ্যা কোনো বহর আছে, আমার বিদ্যা একদমই কম, ন্যূনতম বিদ্যা নিয়েই আমি লিগাল প্রসেসগুলো, যেগুলো আমি আমার যেটুকুনি জ্ঞান আছে আর কি, আমার বেশি জ্ঞান নেই, একদমই বলবো না, একদম মানে যারা শুনছো তারা আমাকে নিয়ে বড় কিছু মাপের লোক ভেবো না, কারণ আমি খুবই সাধারণ, খুবই ক্ষুদ্রতম একটা মানুষ, আমার জ্ঞান একদমই নেই। এটা বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই যে আমি কিন্তু অল্প শিক্ষিত, কিন্তু আমার কিছু লিগাল প্রসেস কোনো এক কারণে, এটা বলতে পারো, আমার জানা আছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিন নিশ্চয়ই, সেই জায়গায় গেলে, যে কেন আমি এত জোর দিয়ে বলছি। তা লিগাল প্রসেসগুলো যেগুলো জানা আছে সেগুলোতে আমার মনে হয় না আমার বাড়ি আমি রেন্টে দেব, কাকে দেব সেটা আমার কাউকে অনুমতি নিয়ে দিতে হবে। আমার যখন ইচ্ছা করবে, আমার যখন মনে হবে যে আমার বাড়ি আমি রেন্টে দেব, তখন আমি দিতেই পারি, আর সেটাও লিগাল প্রসেসে। আমি কিন্তু আমার বাড়ি রেন্টে দিই, জানি এই পারিপার্শ্বিক কিছু ঝামেলা আমার ওপর মানে চড়াও হওয়ার জন্য উৎসুক হয়ে থাকে, জানো তো, মানে কখন আমার পেছনে একটা ছুঁচ ফোটাবে সেটা নিয়ে খুব ব্যতিব্যস্ত হয়ে থাকে। তাদের জীবনটা নিয়ে তাদের কোনো ব্যতিব্যস্ত নেই, তাদের আমার জীবনটা নিয়ে ব্যতিব্যস্ত বেশি। এটা যারা ভালো মানুষ, যারা আমার ভিডিও দেখবে, আমার এলাকারই মানুষ, তাদেরকেও জানা উচিত যে কীরকমভাবে মানুষ আমার পেছনে লাগে, যার জন্য আমার কিন্তু মাথাটা গরম হয়ে যায়। এবার আমি কিন্তু অত ভালো মানুষ নই, কারণ আমি দেখতে ভালো মানুষ, আমি কিন্তু খুবই শান্ত স্বভাবের মেয়ে, একদম ঠিক কথা, কিন্তু ভেতরটা আমার কিন্তু খুবই শক্ত। আর আমার পেছনে কেউ লাগার চেষ্টা করলে আমি যে কোন রাস্তায় তাকে নিয়ে যাই সেটা সে যখন যাবে সে তখন বুঝতে পারবে। কারণ আমি লিগাল প্রসেস ছাড়া, কোনো কিছু আইন ছাড়া আমি কিন্তু এক পাও চলি না। এটুকুনি ভাবনা চিন্তা তাদের মনে ঢোকানো উচিত বা জানাটা উচিত। আর যদি না জানতে চাও, বা সে হয়তো লিগাল প্রসেস নিয়ে কোনো কিছু বা কোনো আইন সম্বন্ধে তার অবগত নয়, যারা লাগতে আসে তাদের এটা জেনে রাখা উচিত যে লাগতে হলে আমার অসুস্থ মা বাবার পেছনে নয়, মানে এসে আমার মা বাবাকে হামলা করা, আমার মা বাবার ওপর উপদ্রব করা, তারা যেহেতু প্রেশারের রোগী, সুগারের রোগী, তারা মানে খুবই অসুস্থ, তাদেরকে আমি না কোনো টেনশন দিতে চাই, আমার নিজের জীবনের টেনশন আমি তাদের দিই না, আমার কাজ যখন না থাকে তখন আমি তাদের কোনো কিছু বলি না, আমি যেভাবে হোক চালিয়ে নেওয়ার চেষ্টা করি, আমি তাদেরকে কোনো টেনশনের মধ্যে রাখতে চাই না। আমার বাবা মানসিক অবস্থা ভালো নয়, তাকে কোনো রকম টেনশন দিতে চাই না, কোনো কিছু দিতে চাই না, তারপরেও যদি ও এক্সট্রা কোনো বাইরে থেকে এসে আমার মা বাবার উপর চড়াও হও বা কোনো রকমভাবে উপদ্রব করো আমার সীমানার মধ্যে এসে, তারপরে কিন্তু আমি কি করব সেটা আমি বুঝে নেব। পরিষ্কার কথা আমি বলে দিচ্ছি, আজকে জানিয়ে দিচ্ছি। আমি এই যে এলাকায় বাস করি তাদেরও জানা উচিত
যে আমার ওপর এরকম ধরনের উপদ্রব চলছে বা চলে। এক একজন এক এক রকমের ঝামেলা নিয়ে চলে আসে। এটা কোনো ঝামেলার বিষয় নয় তো। সে যখন জানে যে আমার এলাকার মধ্যে, যখন সে জানে আমার বাড়িতে ভাড়া হয়ে গেছে, তাহলে তার আসার কথা নয়। এই এলাকার মধ্যে আরও বাড়ি রয়েছে, তুমি সেখানে দেখতে পারো। না, আমি কেন আমার বাড়িতে ভাড়া দিয়েছি সেটা সে বলতে চলে এসছে। জানি এখানে অনেক মানুষের মদত থাকবে, কিন্তু এটা সে ভুলে গেছে যখন তাকে আমি দৌড় করাবো তখন কিন্তু তাকে একাই দৌড়াতে হবে, তখন কিন্তু সেই মদত দেওয়ার লোকগুলো আর দৌড়াবে না, ঠিক আছে? আর আমি যদি জানতে পারি কার কার এখানে মদত আছে, তাহলে তাকেও দৌড় করাবো, এটা যেন মাথায় থাকে। আর আমার কিচ্ছু বলার নেই, তার জন্যই ভিডিওটা বানিয়েছি আজকে, যে থাম্বনেলটা এটাই দেব যে পাড়ার মানুষও এমন হয়। পাড়ার মানুষ তো জানতাম বন্ধু হয়, একটা মেয়ের লড়াইতে পাশে দাঁড়ায়, কিন্তু এরকমভাবে শত্রু হয়ে পেছনে কাঠি মারে না। যাই হোক, শুনতে হয়তো খারাপ লাগলেও আমার কিচ্ছু করার নেই। আমার পেছনে এরকম কাঠি মারা হচ্ছে, যারা এই বিষয়টা আমি আজকে জোর গলায় এই সোশ্যাল মিডিয়ায় জানানোর মাধ্যমে তোমাদেরকে এটাই বলতে চাই, এটা একটা মেসেজ দিতে চাই যে আমার সঙ্গে পাড়ার মধ্যে কেমন একটা ঘটনা ঘটছে। দেখো, একটা মেয়ে এরকমভাবে লড়াই করছে, তাতে কারোর মাথা ব্যথা নেই। তার মা বাবাকে কি করে খাওয়াচ্ছে পড়াচ্ছে, তাতে কারোর মাথা ব্যথা নেই। সে রেন্টে দিচ্ছে, কেন দিচ্ছে, কাকে দেবে, সেটা সবাই মাথা ব্যথা। তো যাই হোক, আমার এটাই বক্তব্য। আমার বাবা মাকে নিয়ে আমি কিন্তু একটু ভালো থাকতে চাই, ঠিক আছে? তার মধ্যে কাঠি মারার চেষ্টা করো না। কাঠি মারলে মারতে পারো, আমি তো বলছি বারবার, কাঠি মারলে মারতে পারো, সেটা আমার সঙ্গে লড়বো তো আমি। আমার মা বাবার সঙ্গে মুখে লড়ে কোনো লাভ নেই। আমি যদি ছিলাম না, আমি এসেই যখন সন্ধ্যেবেলা কাছ থেকে ফিরে শুনেছি বিষয়টা, আমার খুব মাথা গরম হয়ে গেছিল। তাই জন্য আজকে ভিডিওটা বানালাম, যে সারা বিশ্বের লোক জানুক, সারা বিশ্বের লোক জানুক যে উটকো ঝামেলা মানুষের ঘাড়ের ওপর কিভাবে চাপিয়ে দেওয়া হয়, বা কিভাবে উটকো মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হয় না এখনকার দিনে। এই সত্যটা, মানে সত্য কথা, সত্য ঘটনা আজ আমি এই সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরলাম। কেউ যদি এই সত্যতা যাচাই করতে চাও, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। এই সত্যতা আমি মানে তোমাদের জানার ব্যবস্থা আমি করে দেবো। কারণ আমার পেছনে কেউ লাগতে আসছে, তোরা হয়তো ভাববে না বিষয়টা একটা উটকো বিষয় নিয়ে হয়তো আমি ভিডিও করলাম, একদমই নয়। কিন্তু আমার সঙ্গে এটা ঘটনাটা ঘটেছে বলেই কিন্তু আমি বিষয়টা তুলে ধরলাম। আর এটা সে জানে না যে আমি আমার বাড়ি রেন্টে দিই যখন, খুব ভালোভাবে পাকাপোক্তভাবে লিগ্যাল প্রসেসে আইনকে জানিয়ে, আইনের অনুমতি নিয়ে আমি ভাড়া দিই। আর 5টা মানুষের মতন কিন্তু নয়, মুখের কথায় ভাড়া দিই না। যাই হোক, সে আমি জানিও না তারা মুখের কথায় ভাড়া দেয় কি লিগ্যাল প্রসেস ধরে। জানি আমার পেছনে লাগার লোক অনেক বেশি আছে, তার জন্য আমি বললাম আইনকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসি। যাতে আজ পর্যন্ত আমি এই এলাকায় রয়েছি 27টা বছর। ছোটোবেলায় এসেছিলাম, তখন আমি আইন সম্বন্ধে কিছু জানার কথা নয় আমার। আমি এখানে এসে 3তে ভর্তি হয়েছিলাম। আমার বাবা আমার পেছনে অনেকে লাগতো, আমি দেখেছি। তুমুল ঝগড়া করতো, আমাদের বাড়ি করতে দেবে না সেই নিয়েও অনেক ঝামেলা হয়েছে জানো। তার জন্য তখন আইনের দ্বারস্থ খুব কম মানুষ হতো। তখন এলাকায় যারা থাকতেন বড় বড় মানুষেরা, তাদের কাছে গিয়ে আমার মা জানাতো। তারা সত্যি কথা বলতে অনেক শ্রদ্ধেয় মানুষ। আজ হয়তো কেউ কেউ নেইও পৃথিবীতে, আবার কেউ কেউ আছেন এখনো। তারা সাহায্য করেছেন, তার জন্য আজকে আমরা এখানে বসবাস করতে পারছি। তারপর থেকে যখন এই আইনটা একটু ডেভেলপ করেছে, তখন থেকে আমার মাকে দেখেছি আইনের মাধ্যমে চলতে। বাড়ির ছাদ থেকে শুরু করে সব কিছু আমাদের আইন মেনে করা হয়েছে, যাতে কেউ আমাদের এলাকায় কেউ না আমাদের পেছনে লাগতে পারে। তাও কিন্তু আমাদের পেছনে লাগে। আমাদের যখন বাড়ি হয়েছে তখনও লোকের পেছনে লেগেছে, সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি, কিন্তু চাই না, কারণ যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে। কিন্তু যেটা ঘটছে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজ আর কিছু বলার নেই। সবাই ভালো থাকো, ভালো কাটাও। আর এরকম কেউ পেছনে লাগতে গেলে অবশ্যই তাকে লিগ্যাল প্রসেসটা দেখিয়ে দাও, আর লিগ্যাল আইনটাকে
আইন যা করা করবে। তা আমার পেছনে লাগতে গেলেও কিন্তু আমি সেই ব্যবস্থাই করব, এটা মাথায় রেখে তারপরে আমার পেছনে এসে আমার মা বাবাকে শাসাতে এসো, ঠিক আছে? আর শাসানো হলে আমাকে ধরে শাসাও, তারপরে তোমার অবস্থাটা আমি দেখে নেব। এটা কিন্তু তোমাকে আমি জানালাম, ঠিক আছে? তোমার অনেক বেশি বাড়বাড়ন্ত হয়ে গেছে, সেটা আমি বুঝতে পেরেছি। আর কারা এটা মদত দিচ্ছে সেটাও আমি দেখছি। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো। জীবন সংগ্রামের মানে পেছনে লাগার চেষ্টা করো না, অন্তত বৈশাখীর পেছনে লাগার চেষ্টা করো না, ঠিক আছে? আমি কিন্তু খুব একটা ভালো মানুষ নই, মানে সহজ সরল নই যে পেছনে লাগলে কেউ কিছু বলবো না আর কি। মুখে হয়তো কিছু না বললেও কাজে করে দেখিয়ে দেবো, সেটুকুনি করার মতন বিদ্যাটুকুনি একটু আধটু রাখি। টাটা, পাশে থেকো সবাই এভাবেই।